অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 2.2 এর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলটা হলো 6 নাম্বার, বইয়ের 6 নাম্বার যে সৃজনশীলটা আছে, নমুনা সৃজনশীল সেটা। তো 6 নাম্বার সৃজনশীলটা হলো একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। ক নাম্বার বলছে যে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। খ নাম্বার বলছে যে মূলধন নির্ণয় করো। গ নাম্বার বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে, যেহেতু বলছে ক নাম্বার আমরা প্রথমে ক নাম্বার করি। ক নাম্বার বলছে যে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে এখানে আমরা জানি মুনাফার সূত্র কি। আমরা জানি মুনাফার সূত্র আমরা জানি মুনাফা I = PNR। তাহলে I কে বলা হয় মুনাফা, I কে আমরা প্রকাশ করি মুনাফা, P কে আমরা প্রকাশ করি আসল, P কে আসল দ্বারা প্রকাশ করি, N = N কে বলা হয় সময়, R কে বলা হয় মুনাফার হার। তাহলে R কে মুনাফার হার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু ক নাম্বার অ্যান্সার, তাহলে এটাই হবে আমাদের এই ক নাম্বারের অ্যান্সার। তারপর খ নাম্বার, তাহলে খ নাম্বারে বলছে যে মূলধন নির্ণয় করো। তাহলে মূলধন নির্ণয় করতে হলে প্রশ্নে দেয়া আছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন হলো 19,500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তাহলে এখান থেকে আমাদের মূলধন নির্ণয় করতে। তাহলে এখানে আমরা যদি লিখি 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন, প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন C1 = যেহেতু দুইটা আছে, তার মানে C1 = 19,500 টাকা। আমরা সূত্রটাও লিখি 19,500, আমরা ডিরেক্টলি লিখি 19,500 টাকা। সূত্র আমরা পরে লিখব। তার মানে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন C2, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন দেয়া আছে কত? 20,280 টাকা। তার মানে 20,280 টাকা। তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা কি জানি? তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R⁴n। তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R⁴n। তাহলে এখন যদি লিখি প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন, প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন, তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন C1 = P × 1 + R⁴n এর মান কত হবে? n এর মান প্রথম বছরের জন্য n এর মান 1, তার মানে 1 = 19,500, তার মানে 19,500। এটা আমরা দেই 1 নং সমীকরণ। তারপরে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন C2 = P × 1 + R⁴, যেহেতু n এর মান 2, যেহেতু বলছে যে দ্বিতীয় বছরের জন্য n এর মান হবে 2 বলছে যে 20,280 টাকা। এটা আমরা দিতে পারি 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ পাইলাম এবং 2 নং সমীকরণ পাইলাম। এখন আমরা লিখবো যে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। লিখি যে 2 নং কে 1 নং দ্বারা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা এখন আমরা ভাগ করব। ভাগ করার জন্য যেহেতু 2 নং সমীকরণকে ভাগ করব, তার মানে 2 নং সমীকরণকে আমরা উপরে রাখবো। 2 নং সমীকরণটা হলো এটা লিখবো সম্পূর্ণটা। তাহলে P × 1 + R⁴ এখানে 2 = 2,0,2,8,0 ভাগ 1 নং সমীকরণটা হলো এটা P × 1 + R⁴ 1, তার মানে 1 এর মান 1 = 19,500। তাহলে এখানে P কাটি দিলাম, উপরের P নিচের P কাটাকাটি। তার মানে 1 + R, নিচে আছে 1 + R, উপরে আছে 1 + R²। তার মানে উপরে আছে 2টা 1 + R, নিচে আছে একটা 1 + R। তাহলে একটা দিয়ে উপরেরটাকে যদি আমরা কাটি, তাহলে উপরে থাকে হলো 1 + R। তাহলে নিচেরটা দিয়ে উপরেরটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে থাকে হলো 1 + R। তাহলে 1 + R = এর একটা শূন্য কাটা, তাহলে উপরে থাকে হলো 2028, নিচে থাকে হলো 1950। তাহলে 2028 এবং 1950 যদি আমরা ভাগ করি, তাহলে 1 + R = মান আসে হলো 1.04। তাহলে অতএব 1 + R = 1.04। তাহলে 1 + R এর মান আমরা পেলাম হলো 1.04। তারপর প্রশ্নে যেহেতু বলছে যে মূলধন নির্ণয় করো, তাহলে আমাদেরকে মূলধন নির্ণয় করতে হবে। মূলধন নির্ণয় করতে হলে এখানে যে কোনো একটা সমীকরণ নেব, 1 নং সমীকরণ নেব অথবা 2 নং সমীকরণ নেব। এখানে লিখতে পারি যে, আবার লিখবো যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে
তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই? তাহলে 1 নং সমীকরণটা আমরা সম্পূর্ণ লিখবো। তাহলে p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n এর মান 1, তার মানে এটা লিখলাম না, ইজ ইকুয়াল টু 19,500। 19,500 এখন লিখবো যে বা, তাহলে p ইনটু, তাহলে 1 প্লাস r এর মান আমরা কত পাইছি? 1 প্লাস r এর মান পাইছিল 1.04, তার মানে 1.04 ইজ ইকুয়াল টু 19,500। তাহলে 1.04 19,500 বা p ইজ ইকুয়াল টু যদি লিখি তাহলে 1.04 যেহেতু বাম পাশে গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ, তার মানে 19,500 ডিভাইডেড বাই 1.04। তাহলে অতএব p ইজ ইকুয়াল টু 19,000 উপরে যদি আমরা দেই 19,500 ভাগ 1.04, তাহলে মান আসে হলো 18,750। 18,750 এত টাকা। যেহেতু প্রশ্নই বলছে, খ নম্বরে বলছে যে মূলধন নির্ণয় করো, তাহলে অতএব মূলধন p ইজ ইকুয়াল টু, তাহলে অতএব মূলধন p ইজ ইকুয়াল টু 18,750 টাকা। এটাই হবে এর অ্যান্সার। আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছো। তাহলে এখন করব গ নাম্বার। তাহলে গ নাম্বারটা কি দিয়েছে? গ নাম্বারটা প্রশ্ন দিয়েছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে এখন লিখি যে খ হতে পাই, তাহলে খ হতে পাইছি আমরা আসল কত পাইছি? খ হতে আসল পাইছি, আসল p ইজ ইকুয়াল টু পাইছি আমরা 18,750 টাকা। তাহলে আসল পাইছি 18,750 টাকা। সময় উদ্দীপকে দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে সময় n ইজ ইকুয়াল টু দেয়া আছে হলো 3 বছর। 3 বছর। এবং আরেকটা জিনিস পাইছি হলো 1 প্লাস r এর মান পাইছি আমরা 1.04। এখান থেকে যদি আমরা r এর মান বাইর করি, তাহলে বা r ইজ ইকুয়াল টু, যেহেতু 1.04 এর বাম পাশে r এর সাথে প্লাস অবস্থা আছে 1, তার মানে বাম পাশ থেকে ডান পাশে গেলে -1। তাহলে অতএব r ইজ ইকুয়াল টু 1.04 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 0.04। তাহলে r এর মান পেলাম আমরা 0.04। তারপর বলছে যে প্রশ্নটা হলো, প্রথম প্রশ্ন হলো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে অতএব আমরা জানি সরল মুনাফা I ইজ ইকুয়াল টু PNR। তাহলে সরল মুনাফা সূত্র হলো I ইজ ইকুয়াল টু PNR। তাহলে P এর মান আমরা বসাই 18,750 গুণন n এর মান আমরা পাইছি হলো 3 বছর। তাহলে 3 বছর গুণন r এর মান হলো 0.04। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 18,750 গুণন 3, 18,750 গুণন 3 গুণন 0.04, তাহলে মান আসতেছে হলো 2250 টাকা। তাহলে 2250 টাকা। তাহলে অতএব 3 বছরের সরল মুনাফা, এটা বাইর করলাম আমরা 3 বছরের সরল মুনাফা। তাহলে 3 বছরের সরল মুনাফা ইজ ইকুয়াল টু 2250 টাকা। তাহলে 3 বছরের সরল মুনাফা পাইলাম আমরা 2250 টাকা। তারপরের প্রশ্নটা হলো চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে আগে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তাহলে ডিরেক্ট আমরা লিখি যে অতএব চক্রবৃদ্ধি মুনাফা ওকে বলা হয় সি মাইনাস পি। তাহলে সি এর মান আমরা জানি, সি হলো চক্রবৃদ্ধি মূলধন, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু পি নির্ণয় করতে হবে, খ হাতে পি পাইছি, পি আমরা উপরে লিখছিলাম, তার মানে 18,750, এটা হলো পি আসল। সময় আমরা n লিখছিলাম হলো 3 বছর, এবং মুনাফার হার আর এর মান আমরা পাইছিলাম হলো 0.04, এটা আমরা পাইছিলাম। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই দিই, তাহলে p ইজ ইকুয়াল টু 18,750 ইন্টু 1 প্লাস আর। তাহলে 1 প্লাস আর এর মান আমরা ডিরেক্ট সরাসরি 1 প্লাস আর, খ হতে 1 প্লাস আর বা আর এর মান কত পাইছি? তাহলে 1 প্লাস আর এর মান খ হতে পাইছি হলো 1.04, এটা হলো খ হতে। এই মানটা না বসিয়ে আমরা 1 প্লাস আর এর মান যদি আমরা সরাসরি বসাই তাহলে অঙ্কটা করতে আরো ইজি হয়। তাহলে 1 প্লাস আর এর মান হলো 1.04, তার মানে 1.04, n এর মান পাইছি হলো 3 বছর, মাইনাস পি হলো 18,750। তাহলে 18,750 ইন্টু 18,750 ইন্টু 1.04, তার মানে 1.04, তার পাওয়ার যদি আমরা 3 দিই তাহলে মান আসতেছে হলো 1.124। তাহলে 1.124 মাইনাস হলো 18,750। তাহলে আমরা 1.124 গুণন 18,750 গুণন 18,750, তাহলে মান আসতেছে হলো 21,091। তাহলে 21,091, 21,009 1.2 মাইনাস 18,750।
50। 21,091.2 মাইনাস 18,750 মাইনাস 18,750 যদি দেয় তাহলে মান আসতেছে হলো 2,341.2। তাহলে 2,341.2। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 2,341.2 এবং সরল 3 বছরের সরল মুনাফা পাইছি আমরা 2250 এবং চক্রবৃদ্ধি মুনাফা পাইছি আমরা 2,341.2। যেহেতু প্রশ্নে বলছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো, তাহলে অতএব সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ইকুয়াল টু সরল মুনাফা পাইছি আমরা, চক্রবৃদ্ধি মুনাফা পাইছি হলো কত 23,341.2 মাইনাস সরল মুনাফা পাইছি আমরা 2250। তাহলে 2341.2 থেকে যদি আমরা 2250 আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 2250 যদি মাইনাস করি তাহলে মান আসতেছে হলো 91.2। তাহলে মাইনাসকে মান আসে হলো 91.2। তাহলে প্রশ্নে বলছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য হলো 91.2। এটাই হলো এর অ্যান্সার। আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করে এই অধ্যায় ইনশাল্লাহ শেষ করব। তো আজকের ভিডিও এখানে শেষ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।